হ্যাঁ, রেকর্ডিং চালু হচ্ছে তো? জি স্যার। ওকে, ঠিক আছে। এর আগের দিন আমরা আলোচনা করছিলাম অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন নিয়ে। তো মোটামুটি এখানে কোয়ান্টাইজেশন, কোডিং, তো এগুলো আমরা স্যাম্পলিং, এগুলো মোটামুটি আশা করি ভালো সবাই বুঝতে পারছো। যা রবিবারের দিন একটা পরীক্ষা আছে, এর উপর প্রিপারেশন নিবা, তখন মোটামুটি বলতে গেলে সবার মোটামুটি ধারণা হয়ে যাবে। তো আজকে আমরা পড়ব স্যাম্পলিং অফ অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ সিগন্যালের স্যাম্পলিং। ঠিক আছে, ফার্স্ট স্টেপ যেটা স্যাম্পলিং, যেটা আমরা বলছিলাম সেটা। আচ্ছা, একটু স্ক্রিনটা বড় করি। 150। আচ্ছা, এক সেকেন্ড, একটা ফোন দিছে, রেজিস্টার ছিল, একটা ফোন আসছে। বিসমিল্লাহ, চালু হয়েছে মোটামুটি। হ্যাঁ, স্যাম্পলিং অফ অ্যানালগ সিগন্যাল। তো অ্যানালগ সিগন্যালের স্যাম্পলিং, দেয়ার আর মেনি ওয়েজ টু স্যাম্পল অ্যান অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যালকে স্যাম্পলিং করার অনেক সিস্টেম আছে। আমরা এখন যেটা দেখতেছি যে নির্দিষ্ট টাইম ইন্টারভাল পরে পরেই স্যাম্পলিং করা হয়, আসলে কিন্তু এটাই একমাত্র সিস্টেম না, স্যাম্পলিং এরও বিভিন্ন ধরনের সিস্টেম আছে। We limit our discussion to periodic or uniform sampling. আমরা এইখানে এই পিরিয়ডিক বা ইউনিফর্ম স্যাম্পলিং সম্পর্কে আলোচনা করব। এখন স্যাম্পলিং কিন্তু বিভিন্ন ভাবে হইতে পারে। এখন আমরা নরমালি যেটা দেখে আসছি সেটা হলো নির্দিষ্ট ইন্টারভাল পর পরই স্যাম্পল নেওয়া, তাই না? এটা দেখে আসছি যে একটা সিগন্যালের নির্দিষ্ট ইন্টারভাল পর পর আমরা কি করছি, এইভাবে স্যাম্পল নিছি, তাই না? এরকম না হয়ে হইতে পারে এরকম যে জায়গার সিগন্যালের ফ্লাকচুয়েশন বেশি ওই জায়গায় বেশি সিগন্যাল নিব, যে জায়গার সিগন্যালের ফ্লাকচুয়েশন কম সে জায়গায় কম সিগন্যাল নিল, এরকম হইতে পারে না? ধরো এরকম একটা অ্যানালগ সিগন্যাল, আছে। এখন খেয়াল করে দেখো, এই জায়গার কি সিগন্যালের ফ্লাকচুয়েশন বেশি, তাই না? বেশি না? তো এই জায়গায় আমি কি করলাম, স্যাম্পলটা বেশি নিলাম, এরকম করে স্যাম্পলটা বাড়াই নিলাম। বাড়াই নেওয়ার পরে এরপরে কি সিগন্যালের ফ্লাকচুয়েশন নাই, এরপরে কি করলাম, অনেকক্ষণ পর পর একটা করে স্যাম্পল নিলাম, এরকম হতে পারে না? হ্যাঁ, তাহলে কি, তাহলে তো আমি অ্যাকুরেট সিগন্যালটাই পাবো। তো এরকম মতো হতে পারে। তো এর জন্য বললাম যে স্যাম্পলিং এর বিভিন্ন ধরনের প্রসেস আছে। আমরা যে শুধুমাত্র যেটা আলোচনা করছি নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর পর স্যাম্পলিং নেওয়া, এটাই একমাত্র না, আমরা আরো বিভিন্ন ভাবে স্যাম্পল আমরা নিতে পারি। তো এর উপরে আমরা মোটামুটি বর্তমানে বোঝার সুবিধার জন্য একমাত্র এই ইউনিফর্ম স্যাম্পলিং নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো ইউনিফর্ম, হ্যাঁ, হুইচ ইজ দ্য টাইপ অফ স্যাম্পলিং ইউজ মোস্ট অফেন ইন প্র্যাকটিস, যেটা সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয় সেটা হলো ইউনিফর্ম স্যাম্পলিং বা পিরিয়ডিক স্যাম্পলিং, অর্থাৎ নির্দিষ্ট ইন্টারভাল পর পর স্যাম্পলিং করা। দিস ইজ ডিসক্রাইব বাই দি রিলেশন, এটাকে আমাদের এই রিলেশন দিয়ে আমরা প্রকাশ করতে পারি এই ইউনিফর্ম স্যাম্পলিংটাকে। এক্স এন ইজ ইকুয়াল টু এক্স এ এন টি, আমরা এর আগের দিনে দেখছি এক্স এন ইজ ইকুয়াল টু এক্স এ এন টি, এই টিটা হলো আমাদের টাইম ইন্টারভাল, স্যাম্পলিং টাইম ইন্টারভাল, তাই না? হোয়ার এক্সএন ইজ দ্য ডিসক্রিট টাইম সিগন্যাল, এক্সএনটা হলো আমাদের একটা ডিসক্রিট টাইম সিগন্যাল অবটেইন বাই টেকিং স্যাম্পলস, যেটা স্যাম্পল নেওয়ার পর পাওয়া যায়, এটা হলো এক্সএন প্রকাশ করে ডিসক্রিট টাইম সিগন্যাল। অ্যানালগ সিগন্যালকে প্রকাশ করছি আমি এক্সএটি দেয়া, এক্সএটি হলো আমাদের অ্যানালগ সিগন্যাল, যেখানে এভরি অ্যানালগ সিগন্যাল এভরি টি সেকেন্ডস। এখন এর মধ্যে দি প্রসিডিউর ইজ ইলাস্ট্রেটেড ইন ফিগার 1.4.3। তো ফিগার 1.4.3 তে এই প্রসিডিউরটা আমরা ব্যাখ্যা করছি। দেখি 1.4.3 কোনটা, 1.4.2, এই যে 1.4.3, এইখানে দেখা যাইতেছে এখানে একটা সুইচ আছে। এই সুইচটা আমাদের নির্দিষ্ট সময় পর পর, এক সেকেন্ড, হ্যাঁ, এই যে দেখো এখানে একটা সুইচ আছে। এই সুইচটা কি করতেছে, একবার অন করতেছে একবার অফ করতেছে, একবার অন করতেছে একবার অফ করতেছে। এই অন অফ করতে 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 এই নির্দিষ্ট টাইম পর পর আমি কি করতেছি, 1/t টাইমে আমি সিগন্যালটা অন অফ অর্থাৎ টি সময় পর পর আমি অন অফ করতেছি, করে করে আমি এখানে একটা ডিসক্রিট সিগন্যাল পাইতেছি, আউটপুট একটা ডিসক্রিট সিগন্যাল পাইতেছি। অর্থাৎ এরকম যদি অ্যানালগ সিগন্যাল হয়, নির্দিষ্ট টাইম পর পর অন করতেছি আমি, এরকম একটা ডিসক্রিট সিগন্যাল পাইতেছি, ঠিক আছে, অন অফ করতেছি। তো এইভাবে আসলে আমাদের স্যাম্পলিংটা করা হয়। তো দেখা, the time interval t between successive sample is called sampling period or sampling interval. এই যে টাইম ইন্টারভাল টিটা, নির্দিষ্ট সময় পর পর যে টাইমে আমি সুইচটা অন করতেছি, তাই না, এই টাইম ইন্টারভাল টিটাকে আমরা বলতেছি হলো আমাদের স্যাম্পলিং পিরিয়ড অর
স্যাম্পল ইন্টারভাল, এটাকে স্যাম্পলিং পিরিয়ড বা স্যাম্পল ইন্টারভাল বলা হয়। এই টিটাকে, এই টিটা কিন্তু অ্যানালগ সিগন্যালের টাইম পিরিয়ড না, এই টিটা হলো আমাদের ডিসক্রিট সিগন্যালের নির্দিষ্ট পরপর যে সুইচটা অন করতেছে অর্থাৎ স্যাম্পল নিতেছি, ওই প্রত্যেকটা স্যাম্পলের মধ্যে টাইম ইন্টারভাল। ক্লিয়ার জিনিসটা? ধরো প্রতি 5 সেকেন্ড আমি স্যাম্পল নিতেছি, তাহলে এই প্রতি 5 সেকেন্ডটা হলো আমাদের স্যাম্পল ইন্টারভাল, ঠিক আছে? এটাই হলো আমাদের টি। এই টিটা কিন্তু অ্যানালগ সার্কিটের টাইম পিরিয়ড টিটা না, অ্যানালগ সার্কিটের টাইম পিরিয়ড টি হলো আলাদা। অ্যানালগ সার্কিট যেমন ধর এটা যদি হয় অ্যানালগ সার্কিট, অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল যদি এটা হয় তাহলে এর টাইম পিরিয়ডটা আমাদের কি হবে? টাইম পিরিয়ডটা হবে এই পর্যন্ত, তাই না? এটা হলো তার টি। আর এই টিটা হইলো আমাদের স্যাম্পলটা, ধরো এখানে স্যাম্পল নিছি, এখানে স্যাম্পল নিছি, এখানে স্যাম্পল নিছি, তাহলে এই যে মাঝখানে যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটাকেই আমি এই টি দিয়ে প্রকাশ করছি। এই টিটাকে বলা হইতেছে স্যাম্পলিং পিরিয়ড অর স্যাম্পলিং ইন্টারভাল। ক্লিয়ার? অর্থাৎ একটা স্যাম্পল থেকে আরেকটা স্যাম্পলের যে ডিসটেন্সটা, টাইম ইন্টারভালটা, এই টাইম ইন্টারভালটাকেই আমি এখানে টি দিয়ে প্রকাশ করছি। ক্লিয়ার তো এটা? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, এখন এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি বলতে পারি ফ্রিকোয়েন্সি, স্যাম্পলিং রেটটা কি? স্যাম্পলিং রেট বা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এফ সমান সমান, এটাকে সাধারণত প্রকাশ করা হয় বড় হাতের এফ দিয়ে, বড় হাতের এফ এস দিয়ে। এটাকে বলা হয় স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বা স্যাম্পলিং রেট। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি সমান সমান আমি বলতে পারি 1/t, টাইম অর্থাৎ স্যাম্পলিং ইন্টারভাল বা স্যাম্পলিং পিরিয়ডকে ইনভার্স করলেই আমি পাই যাই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, অর্থাৎ প্রতি সেকেন্ডে আমাদের কতগুলো স্যাম্পল নিতেছে সেটা, তাই না? এখন যদি টি সময়ে নেয় একটা স্যাম্পল, টি সেকেন্ডে তো হইতেছে না। টি সময়ে যদি একটা স্যাম্পল হয় তাহলে 1 সেকেন্ডের সময় কয়টা স্যাম্পল? 1/t। এই 1/t হইল আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বা স্যাম্পলিং রেট। এটাকে প্রকাশ করা হয় একক হলো স্যাম্পল পার সেকেন্ড। এটাকে স্যাম্পল পার সেকেন্ড এককে আমরা প্রকাশ করি। ক্লিয়ার জিনিসটা? তাহলে স্যাম্পলিং ইন্টারভাল বা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা বুঝতে পারছো তো? স্যাম্পলিং রেট বা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি স্যার এটা স্যার প্রতি সেকেন্ডে হইতাছে নাকি স্যার নির্দিষ্ট সময়ের ভিতরে সে কতটা কি কমপ্লিট করতেছে? পার সেকেন্ডে আমাদের কয়টা স্যাম্পল নিতেছে সেটাই হলো তার স্যাম্পলিং ইন্টারভাল বা স্যাম্পলিং রেট। এটার একক হলো স্যাম্পল পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে, এই যে স্যাম্পল পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতগুলো স্যাম্পল সে নিতেছে সেটাই তার হলো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বা স্যাম্পলিং রেট। জি স্যার। একটু ক্লিয়ার তো? জি স্যার। আবুল হাসান, একটু ক্লিয়ার? মেহেদি? স্যার আমি একটু বাইরে তো এইজন্য কি অফ রাখছি। আচ্ছা ঠিক আছে ওকে ওকে মেহেদি ওকে ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তো এটা যদি আমরা বুঝে থাকি তাহলে এখানে দেখি periodic sample establishes a relationship between time variable t and n of continuous time and discrete time signal respectively. এই পিরিয়ডিক স্যাম্পলটা অর্থাৎ নির্দিষ্ট পিরিয়ড পর পর যে স্যাম্পল নিতেছি, এই স্যাম্পলটা আমাদের এই অ্যানালগ সিগন্যালের টাইম এবং এই ডিসক্রিট টাইম সিগন্যালের স্যাম্পল এন এর মধ্যে একটা রিলেশনশিপ প্রকাশ করে। এই রিলেশনশিপটা কি? Indeed, these variables are linearly related through the sampling period t or equivalently through the sampling rate f is equal to 1/t, এটা আমরা জানি। সুতরাং আমরা বলতে পারি t equal to nt। t equal to nt আমরা কিভাবে বললাম একটু দেখি। আচ্ছা, এখানে এনটা হচ্ছে স্যাম্পল নাকি? এনটা হলো আমাদের স্যাম্পল, টোটাল স্যাম্পল, ঠিক আছে? কি হলো আমাদের টাইম, কি হচ্ছে পার স্যাম্পলে হচ্ছে সময়। হ্যাঁ হ্যাঁ, এর হলো আমাদের টোটালটা স্যাম্পলটা। এই স্যাম্পল কি সময়ে? প্রতি টি সময়ে। টি হলো আমাদের স্যাম্পলিং, প্রত্যেকটা একটা স্যাম্পল থেকে আরেকটা স্যাম্পলের মাঝে ডিসটেন্স। একটা জিনিস খেয়াল করে দেখি, এখানে আঁকাই দিই তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা যদি হয় একটা অ্যানালগ সিগন্যাল, এটা যদি হয় অ্যানালগ সিগন্যাল, এটা যদি হয় আমাদের স্যাম্পল, প্রত্যেকটা স্যাম্পল, ঠিক আছে? এটা যদি হয় আমাদের প্রত্যেকটা স্যাম্পল, এটা যদি হয় প্রত্যেকটা স্যাম্পল, না এই একটা স্যাম্পল থেকে আরেকটা স্যাম্পলের ডিসটেন্সটা যদি হয় আমাদের টি, বড় হাতের টি, এটা যদি হয় আমাদের বড় হাতের টি, না তো এটা যদি হয় আমাদের টোটাল টাইম, ধরা আমরা অ্যানালগ সিগন্যালের টোটাল টাইমটা হলো এই পর্যন্ত আমরা
মনে করলাম এটা সমান সমান টি, ঠিক আছে, অ্যানালগ সিগন্যালের টাইম, ঠিক আছে। তো এটা যদি হয় টি, আর এই পর্যন্ত আমাদের এই স্যাম্পল সংখ্যা যদি এন হয়, অর্থাৎ এই পর্যন্ত এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত আমাদের স্যাম্পল সংখ্যা যদি হয় এন, তাহলে এই এন এর সাথে যদি আমি এই টাইমটা গুণ করি, এই এন এর সাথে এই টাইমটা গুণ করলে আমি টোটাল টাইমটা পাওয়া যায় না? এখান থেকে টোটাল টাইম পাই গেলাম না? এন হইলো আমাদের স্যাম্পল সংখ্যা, ধরি এখান থেকে আমাদের 50টা স্যাম্পল আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 25টা স্যাম্পল আছে, প্রতিটা স্যাম্পলের সময় হইলো টি। প্রতিটা স্যাম্পলের জন্য সময় যদি হয় টি, তাহলে 50টা স্যাম্পলের জন্য সময় কত? 50টি, তাই না? তাই না? তাই তো হওয়ার কথা। হ্যাঁ, সুতরাং এই 50 যদি এন যদি হয় সমান সমান 50, তাহলে আমি বলতে পারি যে মোট সময় হলো টি ইকুয়াল টু এনটি, অর্থাৎ 50টি মানে হলো এনটি। সুতরাং এই ইকুয়েশন হলো টি ইকুয়াল টু এনটি। একটু ক্লিয়ার তো? এটা কিভাবে পাইলাম? জি স্যার। প্রতি স্যাম্পলের জন্য সময় যদি টি হয়, তাহলে 50টা স্যাম্পলের জন্য সময় হলো 50টি, আর 50টি হলো আমাদের টোটাল টাইমটা। টোটাল টাইম সমান বলতে পারি আমাদের এনটি, এই ইকুয়েশন থেকে। তো এখান থেকে আবার বলতে পারি টি ইকুয়াল টু 1/fs, আমরা জানি, সুতরাং বলতে পারি টি ইকুয়াল টু n/fs। তো এই রিলেশনটা আমি পাইলাম এখানে, ঠিক আছে, টি ইকুয়াল টু 1n/fs। তো এই রিলেশনটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি। টি ইকুয়াল টু 1/fs, সরি টিএস, জি স্যার। টি ইকুয়াল টু না টি ইকুয়াল টু 1/fs, কারণ fs ইকুয়াল টু 1/t হইলে টি সমান সমান কত? টি সমান সমান 1/fs। হ্যাঁ, 1/fs। তো এই মানটা বসাই দিলাম, তাইলে পাইলাম n/fs। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন as a consequence of equation 1.4.2, there exists a relationship between the frequency variable f of analog signals and frequency variable f or omega for discrete signal. To establish the relationship, consider an analog sinusoidal signal of the form. আচ্ছা আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দাও। এখন এই পর্যন্ত যে আমরা পড়লাম, এই পর্যন্ত আমরা তিনটা জিনিস দেখলাম। ফ্রিকোয়েন্সি, তিন ধরনের ফ্রিকোয়েন্সি পাইলাম। এর মধ্যে এক ধরনের ফ্রিকোয়েন্সি হলো অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, যেটাকে আমি প্রকাশ করছি এফ দিয়ে, ঠিক আছে। আরেকটা ফ্রিকোয়েন্সি পাইলাম হলো আমি ডিসক্রিট সিগন্যালের ফ্রিকোয়েন্সি, যেটাকে প্রকাশ করছি ছোট হাতের এফ দিয়ে, তাই না? আরেকটা ফ্রিকোয়েন্সি পাইছি আমি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, যেটাকে প্রকাশ করছি আমি এফএস দিয়ে। ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের তিন ধরনের এখানে আছে, ঠিক আছে। আর পিরিয়ডও পাইছি আমাদের তিন ধরনের। অ্যানালগ সিগন্যালের পিরিয়ডটাকে আমি প্রকাশ করছি টি দিয়ে, ডিসক্রিট সিগন্যালের পিরিয়ডকে আমি প্রকাশ করছি এন দিয়ে, না এন, ফান্ডামেন্টাল পিরিয়ড এন দিয়ে আমি প্রকাশ করছি। আর স্যাম্পলিং পিরিয়ডটাকেও আমি টি দিয়ে প্রকাশ করছি। একটু ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, এটা যদি হয় তাহলে দেখো এখানে অ্যানালগ সিগন্যালের সাথে আমাদের ডিসক্রিট সিগন্যালের একটা রিলেশনশিপ আমরা এস্টাবলিশ করতে পারি, সেটা হলো এক্স এ টি। আমরা জানি অ্যানালগ সিগন্যাল সমান বলতে পারি এ cos টুয়াইস পাই এফ টি প্লাস থিটা। এটা একটা অ্যানালগ সিগন্যালের ইকুয়েশন, সাইনোসয়েডাল সিগন্যালের ইকুয়েশন, তাই না? এ cos টুয়াইস পাই এ cos ওমেগা টি প্লাস থিটা, এ cos টুয়াইস পাই এফ টি প্লাস থিটা, তাই না? জি স্যার। এফটা কি? এফটা হলো আমাদের অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। তো এটা হলো আমাদের একটা অ্যানালগ সিগন্যালের ইকুয়েশন। আমরা নরমালি এর আগে আমরা দেখে আসছি এটা, এই ইকুয়েশনটা। অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি তো ছোট হাতের এ। না না না, অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সিকে আমরা এখানে প্রকাশ করছি, এই যে আমি একটু ব্যাক করি, এই প্রকাশ করছি বড় হাতের এফ দিয়ে। এই যে একটু ব্যাক করি, তাহলে মোটামুটি ক্লিয়ার। এই জন্য একটু আগের ক্লাসে নিয়ে গেলাম। ওকে, এই যে এটা হলো ডিসক্রিট সাইনোসয়েডাল সিগন্যাল। আবার এর আগের ক্লাসে আমরা দেখছি অ্যানালগ সিগন্যাল। এই যে অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সিটাকে আমরা প্রকাশ করছি এ cos টুয়াইস বাই এফ টি প্লাস থিটা, ঠিক আছে। এটা আমরা, হ্যাঁ, আমরা অন্যান্য বইগুলোতে আমরা অ্যানালগ সিগন্যালটাকে আমরা প্রকাশ করছি ছোট হাতের এফ দিয়ে, ঠিক আছে। আমরা এতদিন যে সার্কিটের বইগুলো দেখছি ফ্রিকোয়েন্সি মানে ছোট হাতের এফ, ঠিক আছে, এটা আমরা দেখে আসছি। কিন্তু সিগন্যাল প্রসেসিং এ আমরা ফ্রিকোয়েন্সি মানে এখানে ফ্রিকোয়েন্সি বোঝাতে, অ্যানালগ সিগন্যাল ফ্রিকোয়েন্সি বোঝাতে বড় হাতের এফ কে ব্যবহার করছি, এবং ডিসক্রিট সিগন্যালের ফ্রিকোয়েন্সি বোঝাতে ছোট হাতের এফ কে ব্যবহার করছি, ঠিক আছে। এই বইয়ে যেখানেই বড় হাতের এফ পাবো সেখানেই ভাববো যেটা হলো অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, আর যেখানেই ছোট হাতের এফ পাবো সেটাকেই ভাববো এটা হলো ডিসক্রিট সিগন্যালের ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? ঠিক আছে। সিগন্যাল প্রসেসিং এ আমরা বড় হাতের এফ দিয়ে অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি বোঝাই, এবং ছোট হাতের এফ দিয়ে
ডিসক্রিট সিগন্যালের ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছি, ঠিক আছে। আবার এফএস দিয়ে বোঝাচ্ছি হলো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। একটু ক্লিয়ার তো? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটুকু যদি ক্লিয়ার হয় তাহলে এটা ছিল আমাদের অ্যানালগ সিগন্যালের ইকুয়েশন, একটা সাইনোসয়েডাল সিগন্যালের ইকুয়েশন। তো এই ইকুয়েশনটাই আমি ওই যে এটা দেখাইলাম সেখানে পাইছি। আবার ডিসক্রিট সিগন্যাল ইকুয়েশনটা কি ছিল, যেটা ছিল ডিসক্রিট সিগন্যাল ইকুয়েশন, এটা একটু দেখাই নিয়ে যায় কারণ কিছুক্ষণ পরে এটা আমাদের লাগবে। আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করছি এটা। এটা হলো আমাদের ডিসক্রিট সিগন্যালের ইকুয়েশন, ঠিক আছে। a cos twice pi fn, এই এফটা হলো ডিসক্রিট সিগন্যালের ফ্রিকোয়েন্সি আর এনটা হলো আমার টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড বলতে যে ডিসক্রিট সিগন্যালের মানে স্যাম্পলিং পিরিয়ড যেটাকে আমরা বলা হয়, মানে কতগুলো স্যাম্পল নিছি একটা নির্দিষ্ট টাইমে, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত আমরা আলোচনা যদি করি তাহলে স্যাম্পল নাম্বার, এন হলো আমাদের কল স্যাম্পল নাম্বার, অর্থাৎ কতগুলো স্যাম্পল আমরা পাইছি। আচ্ছা, এখন তো ওই ওখানে আমি ব্যাক করি। হ্যাঁ, ঠিক আছে। তো এটা হলো আমাদের সেই অ্যানালগ সিগন্যালের আমাদের ইকুয়েশন। তো এখানে আমাদের এক্সাম্পলে এখানে একটা কন্টিনিউয়াস সিগন্যাল দেওয়া আছে বা অ্যানালগ সিগন্যাল দেওয়া আছে। এখান থেকে আমি নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর পর স্যাম্পল নিলাম, এখানে টাইম ইন্টারভাল পর পর স্যাম্পল নিলাম। তাহলে আমাদের টি সমান বলতে পারি এনটি, কিছু আগে দেখলাম টি ইকুয়াল টু এনটি। তো এইভাবে আমি নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর পর আমি স্যাম্পল নিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমি এফ এস ইকুয়াল টু 1/t আমরা জানি। সুতরাং এখানে আমি এই ভ্যালুগুলো বসাইলাম। এই যে অ্যানালগ সিগন্যালে আমরা জানি এক্স এ টি কে যদি স্যাম্পলিং করি তাহলে কি হবে, এক্স এ এন টি, তাই না? হ্যাঁ, এই যে খেয়াল করে দেখি। এখন ওই যে অ্যানালগ সিগন্যালটা নিলাম, এর আগে এক্স এ টি যে অ্যানালগ সিগন্যালটা নিলাম, এটাকে আমি স্যাম্পলিং করলাম। স্যাম্পলিং করলে তার ইকুয়েশনটা কি হয়ে যাবে, এক্স এ এন টি, কারণ আমরা জানি এক্স এ টি কে স্যাম্পলিং করলে হয় এক্স এ এন টি, তাই না? অর্থাৎ টি টাইম পর পর আমি স্যাম্পল করলাম। এখন স্যাম্পলিং করার সাথে সাথে যে জিনিসটা হয়ে যাবে সেটা হলো a cos twice pi fnt হয়ে যাবে, কারণ twice pi ft ছিল, ft এর জায়গায় t equal to nt আমরা জানি। t সমান কি জানি, t সমান n t, এটা আমরা জানি না, t সমান nt। এই যে দেখেন এখানে ছিল twice pi ft, ছোট হাতের t ছিল, এই ছোট হাতের t এর জায়গায় t equal to বড় nt বসাইলাম। এই t equal to nt কই থেকে পাইলাম, এই যে এখান থেকে পাইলাম, t equal to nt। দেখছো ক্লিয়ার? এই যে t equal to nt, এই যে বক্সে t equal to nt, এই t equal to nt আমি এখন এই ইকুয়েশনে বসাই দিলাম। twice pi ft এর জায়গায় t এর জায়গায় nt বসাইলাম, বসাইলে আমি এখানে পাইলাম যে a cos twice pi fnt প্লাস থিটা। একটু ক্লিয়ার তো? জি স্যার। এটা যদি হয়, এখন আমরা জানি t সমান কত, t সমান 1/fs, আমরা জানি t সমান 1/fs। তো t সমান যদি 1/fs হয় তাহলে বলতে পারি t ইকুয়াল টু 1/fs। এই fs টা হলো আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বা স্যাম্পলিং রেট, তাই না? তো এখান থেকে আমি পাইলাম twice pi বড় হাতের f/fs প্লাস থিটা। এটুকু বুঝতে পারছি তো? এখন এই ইকুয়েশনের সাথে আমি আরেকটা ইকুয়েশনের মিল করব। দেখাও, সিমিলারিটি দেখাও। আমরা জানি ডিসক্রিট সিগন্যালের ক্ষেত্রে, যে কোনো একটা ডিসক্রিট সিগন্যালের ক্ষেত্রে আমরা xn সমান আমরা পড়ে আসছি xn ইকুয়াল টু a cos twice pi fn প্লাস থিটা, ঠিক না? এটা ছিল আমাদের ডিসক্রিট সিগন্যালের ইকুয়েশন, তাই না? তো অ্যানালগ সিগন্যালকে যখন আমি স্যাম্পলিং করলাম তখন সেটা কি হয়ে গেল, সেটা তখন ডিসক্রিট সিগন্যাল হয়ে গেল না? অ্যানালগ সিগন্যালকে স্যাম্পলিং করার পরেই তো সেটা ডিসক্রিট সিগন্যাল হয়ে যায়। সুতরাং এক্স এ এন টি সমান আমি বলতে পারি এটা হলো আমাদের এক্স এন ডিসক্রিট সিগন্যাল, তাই না? আর এই যে আমাদের ভ্যালুটা আসলো, এই ভ্যালুটা কার সমান? এই ভ্যালুটা হলো আমাদের ডিসক্রিট সিগন্যালকে নিলাম, এটা সমান। সুতরাং এখান থেকে আমি খেয়াল করতেছি যে টুয়াইস পাই, এখানে টুয়াইস পাই ঠিকই আছে, এ ঠিকই আছে, এফ আর এন না, এন ঠিকই আছে, এনও আমাদের আছে,
কিন্তু এই ছোট হাতের জি এফ এর স্যার, জায়গায় ছোট আছে হাতের আমার এফ বাই এফ এস। সুতরাং জি আমি স্যার। এখান থেকে বলতে পারি এফ ইকুয়াল টু এফ বাই এফ এস। একটু ক্লিয়ার তো? তো এখান থেকে আমি বলতে পারি, কারণ এইখানে ছোট হাতের এফ আছে আর এখানে আছে এফ বাই এফ এস, তাহলে আমি বলতে পারি এফ ইকুয়াল টু এফ বাই এফ এস। এই দুইটা ইকুয়েশনের মধ্যে সিমিলারিটিস করে আমি এফ ইকুয়াল টু এফ বাই এফ এস খুঁজে বের করলাম। ক্লিয়ার তো? রিলেশন খুঁজে বের করলাম। সুতরাং জি এই স্যার। রিলেশন থেকে আমি দেখতাছি যে একটা ডিসক্রিট সিগন্যালের ফ্রিকোয়েন্সি সমান সমান আমি বলতে পারি অ্যানালগ সিগন্যাল বা কন্টিনিউয়াস সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই তার স্যাম্পলিং রেট বা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? সুতরাং আমি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বাড়ায় আমি ডিসক্রিট সিগন্যালের ফ্রিকোয়েন্সি বাড়াইতে পারি, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কমায় আমি ডিসক্রিট সিগন্যালের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি কমাই তাহলে কি হবে? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কমাইলে এটা যদি কমে, উপরেটা যদি বাড়ে, এটা যদি কমে, এফ এর যদি কমে তাহলে কি হয়? এটা বাইরে যাবে, ঠিক না? জি স্যার। এটা কমলে আমাদের ছোট হাতের এফ এর মান বাইরে যাবে। এটা বাইরে যাবে। আবার মানে এটা যদি এর আমাদের ফ্রিকোয়েন্সি বাড়লে স্যার, এটা যদি আমার তখন কমে যাবে। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বাড়বে। হ্যাঁ, ঠিক আছে। তো এইভাবে আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে আমি ডিসক্রিট সিগন্যালের ফ্রিকোয়েন্সিকে আমি চেঞ্জ করতে পারি। ক্লিয়ার জিনিসটা? জি স্যার, স্যাম্পলিং চেঞ্জ করলে ডিসক্রিট সিগন্যালের ফ্রিকোয়েন্সি অনেক বাইরে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন দেখো এই ইকুয়েশনে 1.4.5 এই ইকুয়েশনে আমি এই এফ এর আগে টুয়াইস পাই বসাইলাম, এর আগে টুয়াইস পাই বসালাম, অর্থাৎ দুইটা সিগন্যাল ইকুয়েশনকে আমি টুয়াইস পাই দিয়ে গুণ করলাম। তাহলে আমি কি পাইলাম? এটা পাইলাম হলে আমি টুয়াইস পাই, আর এই জায়গাও দিলাম আমি টুয়াইস পাই। ঠিক আছে? টুয়াইস পাই দিয়ে গুণ করে দিলাম। টুয়াইস পাই দিয়ে গুণ করলে কি হবে? টুয়াইস পাই এফ মানে কি? টুয়াইস পাই এফ মানে হলো ওমেগা, তাই না? ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই এফ, তাই না? এই টুয়াইস পাই এফ জি মানে স্যার। কি? ওমেগা। আবার এই টুয়াইস পাই এফ মানে কি? এই টুয়াইস পাই এফ মানে হলো এই ওমেগা, অ্যানালগ সিগন্যালের ওমেগা, তাই না? তো এটা হলো আমাদের এই অ্যানালগ সিগন্যালের ওমেগা। এই টুয়াইস পাই এফ মানে অ্যানালগ সিগন্যালের ওমেগা, এই টুয়াইস পাই এফ মানে এই ডিসক্রিট সিগন্যালের ওমেগা। তো ওমেগা বাই এখানে থাকলো কত? এফএস, তাই না? এফএস 1/f। ওর 1/fs মানে কি? টি। সুতরাং আমি এখান থেকে বলতে পারি ওমেগা ইকুয়াল টু ওমেগা টি, অর্থাৎ বড় হাতের ওমেগা টি, অ্যানালগ সিগন্যালের ওমেগা টি। তাহলে ডিসক্রিট সিগন্যালের ওমেগা সমান সমান বলতে পারি অ্যানালগ সিগন্যালের ওমেগা টি। তো এই জিনিসটা তো আমরা আগের ক্লাসগুলোতে দেখছি, তাই না? যে ওমেগা কি এটা আমরা মোটামুটি চিনি। অ্যানালগ সিগন্যালের আমাদের এখানে যে জিনিসটা আমরা ওমেগা দিয়ে প্রকাশ করতেছি, ঠিক আছে? অ্যানালগ সিগন্যালের জন্য। এক সেকেন্ড, আমি একটু আগের ক্লাসে ব্যাক করি। এই যে হ্যাঁ, এই যে দেখো, এ হলো আমাদের অ্যামপ্লিটিউড আর ওমেগা ইজ দ্য ফ্রিকোয়েন্সি ইন রেডিয়ান পার সেকেন্ড। এটা হলো আমাদের ফ্রিকোয়েন্সি ইন রেডিয়ান পার সেকেন্ড। আর এফ হলো আমাদের ফ্রিকোয়েন্সি হলো আমাদের সাইকেল পার সেকেন্ড। সাইকেল পার সেকেন্ড এটা হলো আমাদের রেডিয়ান পার সেকেন্ড, সাইকেল পার সেকেন্ড। তো এটার আমাদের রিলেশন কি? ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই এফ। এই যে ওমেগা সমান সমান টুয়াইস পাই এফ। তাই এই টুয়াইস পাই এফ এর জায়গায় আমি ওমেগা বসাই দিলাম, এই ছোট হাতের টুয়াইস পাই এফ এর জায়গায় আমি এই ওমেগা বসাই দিলাম। তাহলে ওমেগা বাই এফ এস, এখান থেকে পাই গেলাম আমি ওমেগা ইকুয়াল টু ওমেগা টি। ক্লিয়ার? জি স্যার। এটা যদি আমরা এখন ক্লিয়ার হয়ে যায়, তাহলে এই জিনিসটা আমি একটু টাইম নিয়ে বুঝাইতেছি, কারণ এই জিনিসটা যদি আমি বুঝে যাই তাহলে ইনশাল্লাহ টোটাল সিগন্যাল প্রসেসিংটা আমাদের একদম সহজ মনে হবে। আর এই কনসেপ্টের মধ্যে যদি আমাদের একটু গন্ডগোল থাকে, আগামাথা আমরা পরে কিছুই বুঝবো না। যে কারণে এই জিনিসগুলো আমি একটু টাইম নিয়ে বুঝাইতেছি, যেন সবাই একটু ক্লিয়ার জিনিসটা বুঝতে পারো। কারণ তা না হলে দেখা যাবে যে ওভারঅল সিগন্যাল প্রসেসিংটাই তোমাদের কাছে আননোন মনে হবে। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা যদি আমরা এখন বুঝে থাকি তাহলে আমি একটু ক্লিয়ার করে দিই এটা। হ্যাঁ, দেখো, the relationship in 1.4.5, এই 1.4.5 এ just is the name relative or normalized frequency, এটাকে বলা হয় আমাদের রিলেটিভ or normalized frequency, which is sometimes used to describe the frequency variable f. Figure 1.6 equation 1.6.5 implies we can use f to determine the frequency f in hertz only if the sampling frequency fs is known.
we recall that in 1.3.1 থেকে আমরা বলতে পারি, এই দেখো আমরা 1.3.1 এ আমাদের কি আছে আমরা একটু দেখে আসি তো। 1.3 এটা কত পেজ? এটা হলো 39 নাম্বার পেজ না? আচ্ছা একবারে জাম্প করে আসি বাবু। 1.3.9 না? এই যে 1.3.9 থেকে আমরা কি দেখছি এখানে এর ইন্টারভালটা দেখছি, এই যে ডিসক্রিট টাইম সিগন্যালের n ইকুয়াল টু কত, এর টাইম পিরিয়ডটা কত, ইন্টারভালটা কত, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, তাই না? -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। আবার অ্যানালগ সিগন্যালের ইন্টারভালটা দেখো, এখানে অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রেও আমাদের টাইমটা হলো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, ঠিক না? তো এই জিনিসটাই 39 নাম্বার পেজ ছিল। আচ্ছা হ্যাঁ, তো এই জায়গায় আমি আচ্ছা আচ্ছা 1.3.1 এ আছে ইন্টারভাল। এটা আমরা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে যদি আমি বলি অ্যানালগ সিগন্যাল ফ্রিকোয়েন্সি ওটা তো টাইম ইন্টারভালে দেখলাম। যদি ফ্রিকোয়েন্সি ইয়ে নেই, স্কেলে নেই, তাহলেও দেখবো কি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত হলো এর আমার হলো টাইম, এর হলো আমাদের পিরিয়ডটা, ঠিক আছে? এই ফ্রিকোয়েন্সির পিরিয়ড, টোটাল পিরিয়ডটা কত পর্যন্ত? -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? তো এটা যদি হয় আমাদের সাইকেল পার সেকেন্ড স্কেলে, আমরা যদি রেডিয়ান পার সেকেন্ডে নেই তাহলে পাবো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত এই ফ্রিকোয়েন্সিটা, ঠিক না? ঠিক না? এটা তো আমরা জানি। আচ্ছা এখন এই ইকুয়েশনে এফ এবং ওমেগার মান বসাবো। এখানে এই বড় হাতের এফ এবং বড় হাতের ওমেগার আমরা ভ্যালু বসাই দিয়ে, বড় হাতের এফ বসাইলে কি হয় আমাদের? এফ এস না? আচ্ছা আচ্ছা f/fs, আচ্ছা এটাকে আমি fs দিয়ে ভাগ করলাম, 1/fs ভাগ করে দিলাম। fs দিয়ে ভাগ করলে fs সমান সমান পাইলাম আচ্ছা আচ্ছা দেখো এটা হলো আমাদের ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য। এটা আমরা ডিসক্রিট টাইম সিগন্যালে দেখছি না? একটা ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সির ম্যাক্সিমাম কোন পর্যন্ত? -হাফ থেকে +হাফ পর্যন্ত, তাই না? আবার যদি হয় আমাদের রেডিয়ান স্কেলে তাহলে পাই কি -π থেকে +π পর্যন্ত। এটা তুমি যদি আগে ব্যাক করো ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য এই প্রপার্টিজ গুলো আমরা পড়ে আসছি, মনে আছে না এটা? হ্যালো জি স্যার শুনতেছি। আচ্ছা এই প্রপার্টিজ গুলো কিন্তু আমরা পড়ে আসছি ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য। জি স্যার। এগুলা একটু আগে ব্যাক করে দেখো, ডিসক্রিট টাইম সিগন্যালের যে প্রপার্টিজ গুলো আমরা পড়ছি সেখানে দেখবা এই প্রপার্টিজ গুলো আমরা পড়ে আসছি অলরেডি। এগুলো কিন্তু আমি পরীক্ষায় বলবো, ঠিক আছে? এগুলো যেন ভালো করে পড়ো। একটা ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি কোন থেকে কোন পর্যন্ত ফ্লাকচুয়েট করে বলো, -হাফ থেকে +হাফ পর্যন্ত, বা ওমেগা স্কেলে -π থেকে +π পর্যন্ত, ঠিক আছে? তো এই জিনিসটা আর হলো একটা স্যাম্পলের সাথে আর একটা স্যাম্পলের ডিসটেন্স কত? 2π। যে কোনো একটা ডিসক্রিট সিগন্যালের একটা স্যাম্পল থেকে একটা জন্য পিরিয়ডিক ডিসক্রিট সিগন্যালের জন্য খেয়াল করে দেখো। হ্যাঁ 1 সেকেন্ড তোমরা একটু তাহলে ওয়েট করো, তো স্যার কথা বলবে, ওয়েট আমি একটু দেখো। হ্যাঁ দেখো এখানে যে জিনিসটা আমি করতেছিলাম, হ্যাঁ এই যে এই ইকুয়েশনের মধ্যে এখন এই ছোট হাতের এফ না, এই 1 সেকেন্ড f = fs/2, তাহলে এখানে f/fs
হ্যাঁ দেখো একটু আঁকাই দেখাই আমি, দাঁড়াও লিখে দেখাই, ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনের মধ্যে আমি এফ এর জায়গায় আমি বসাইলাম হলো এফ বাই এফ এস, ঠিক আছে। দেখো মাইনাস হাফ ইজ গ্রেটার দেন এফ বাই এফ এস, তারপরে লেস দেন হাফ। আচ্ছা এটুকু বুঝতে পারছো তো? এখান থেকে এটা কিভাবে লিখলাম এটুকু ক্লিয়ার তো? এই যে এই জায়গায় এই ইকুয়েশনের মধ্যে অর্থাৎ যেহেতু স্মল এফ ইকুয়াল টু এফ এফ বাই বাই এফ এফ এস, এস, এই জন্য স্মল এফ এর জায়গায় এফ বাই এফ এস বসাইলাম। এখন এফ বাই জি স্যার। এফ এস টাকে কি করলাম এই পাশে এবং এই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে জিনিসটা কি হয়ে গেল আমাদের মাইনাস এফ এস বাই 2 ইজ গ্রেটার দেন এফ ইকুয়াল গ্রেটার দেন লেস দেন হলো আমাদের এফ এস বাই 2। এটু ক্লিয়ার তো? এখান থেকে এই লাইন থেকে এই লাইন কিভাবে পাইলাম এটুকু বুঝতে পারছো তো? এই জি স্যার। থেকে এই পাশে নিয়ে গেলাম ই করে অসমতা গুলো করা, প্রথমে এই অংশ করবা তারপর এই অংশ করবা তারপর দুইটা একত্র করলাম, করলে আমাদের হয় এফ এস বাই 2 ইজ লেস দেন এফ ইজ লেস দেন এফ এস বাই 2। এটু ক্লিয়ার তো? মাইনাস এফ এস বাই 2 ইজ লেস দেন এফ ইজ লেস দেন এফ এস বাই 2, অর্থাৎ এই অংশটা পাইলাম, ঠিক আছে। এই অংশটা আমি পাই গেলাম। এখন এফ এস বাই 2 এটাকে সমান সমান বলতে পারি 1 বাই এফ এস ইকুয়াল টু কত কি 1 বাই টি, এফ এস সমান সমান বলতে পারি 1 বাই টি, তাই না? এফ এস মানে কি? এফ এস ইকুয়াল টু 1 বাই টি। মেহেদি বুঝতে পারতেছো? এফ এস সমান সমান যদি 1 বাই টি হয় তাহলে এখানে এফ এস এর মান বসাই দিলাম, তাহলে কি পাইলাম মাইনাস 1 বাই 2 টি, তাই না? 1 বাই 2 টি পাইলাম। অনুরূপ ভাবে এই এফ এস বাই ইকুয়াল টু 1 বাই টি সমান সমান বসাই দিলে 1 বাই 2 টি। এই এটা কিভাবে আসলে এটা বুঝতে পারছো তো? এখন ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এর পরের স্টেজটা দেখি। অথবা আমি এই ইকুয়েশনে না বসায় আমি ওমেগা স্কেলে যদি হিসাব করি তাহলে সিমিলার ভাবে ওমেগার এই ভ্যালুগুলো। আচ্ছা ওকে ভালো হয়েছে। আচ্ছা আমরা যদি এটাকে ওমেগাতে কনভার্ট করি তাহলে এই ইকুয়েশনটা আমরা এখান থেকে ওমেগা ইকুয়াল টু ওমেগা টি, এখান থেকে আমরা সহজে পাই মাইনাস পাই বাই টি ইকুয়াল টু মাইনাস পাই এফ এস ইজ লেস দেন ওমেগা ইজ লেস দেন পাই এফ এস। এই সেম প্রসেস যেখানে জাস্ট ওমেগা ইকুয়াল টু ওমেগা টিটা আমি এই ইকুয়েশন আমি বসাই দিয়ে ওমেগা ইকুয়াল টু কত ওমেগা টি এটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমি টিটা এই সাইড আর এই সাইডে নিয়ে এসে বললাম, তাহলে মাইনাস কি পাই বাই টি থাকে, তাই না? মাইনাস পাই বাই টি, এটা বুঝতে পারছো তো? এই জাস্ট আমি যদি আঁকাই আবার দেখাই, এই যে এইখানে এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনে ওমেগার জায়গায় লিখলাম মাইনাস পাই ইজ লেস দেন ওমেগা টি ইজ লেস দেন পাই। ক্লিয়ার? এখানে এখন টিটা আমি ওই সাইডে নিয়ে এসে বললাম, তাহলে টিটা নিয়ে আসলে বললাম মাইনাস পাই বাই টি ইজ লেস দেন ওমেগা ইজ লেস দেন পাই বাই টি। আবুল হাসান, হ্যাঁ কি সমস্যা কোনো বুঝতে? না স্যার, মানে প্রথম মানে যেটুকু গেপ হয়েছে ওইটুকু বুঝতেছি না, এখন বুঝতেছি না কোনটা। এই যে জাস্ট আমি এখানে ওমেগাটা বসাই দিলাম, ঠিক আছে। এই যে ওমেগার জায়গায় এই ওমেগা টি বসাইলাম, বসাইলে আমি এই ইকুয়েশনটা পাইলাম, ঠিক আছে স্যার এটুক তো বুঝলামই। হ্যাঁ, তো এখানে এইটুক যদি বুঝতে পারো তো এখান থেকে আমি একটা জিনিস দেখতেছি যে যে অ্যানালগ সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হলো কোন পর্যন্ত? অ্যানালগ সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মানে আমাদের বলতে পারি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সমান সমান স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির অর্ধেক, তাই না? অর্থাৎ অ্যানালগ সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সমান সমান স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির অর্ধেক। এখান থেকে আমরা দেখতে চাচ্ছি যে এফ এস বাই 2 ইজ লেস দেন অর ইকুয়াল টু এফ, তাহলে এফ ইকুয়াল টু
fs বাই 2। তো এখান থেকে আমি সহজেই বলতে পারি fs বাই 2 এর চেয়ে আমাদের কি f এর মানটা অবশ্যই কম হইতে হবে, তাই না? এখানে সমান অথবা কম হইতে হবে। এই ইকুয়েশন থেকে আমরা একটু সামারি করি, এখানে একটু সামারি করি যে এই জিনিসটা বোঝানোর জন্য এটা আমি দিলাম যে f ইকুয়াল টু লেস দেন অর ইকুয়াল টু কত fs বাই 2। তো এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এফটা কি অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি বা কন্টিনিউয়াস সিগন্যালের ফ্রিকোয়েন্সি, তাই না? আর এফএসটা কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তাহলে এই এফটা অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা অবশ্যই আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির অর্ধেকের সমান হবে অথবা তার চেয়ে ছোট হবে, কিন্তু এর চেয়ে বড় হতে পারবে না। একটা জিনিস খেয়াল করছো? অর্থাৎ অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা এই ফ্রিকোয়েন্সিটা অবশ্যই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির অর্ধেকের সমান হবে বা ছোট হবে, কিন্তু কখনোই বড় হতে পারবে না। ক্লিয়ার? বড় হতে পারবে না, right? হ্যাঁ, ক্লিয়ার? এই জিনিসটা বুঝলাম। তো এরকম ভাবে আমরা মোটামুটি এখান থেকে আমরা সামারি বলতে পারি যে এটাই হলো আমাদের অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সির আমাদের টোটাল কি বলে এটাকে ইন্টারভালটা, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ মাইনাস fs বাই 2 থেকে প্লাস fs বাই 2 পর্যন্তই আমাদের অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা থাকবে, এর চেয়ে বেশি হইতে পারবে না, কম হইতে পারবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আচ্ছা এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি তাহলে এই বিষয়টাই আমরা এখানে আলোচনা করা আছে। এই যে জিনিসটা বললাম, তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অ্যানালগ সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আমরা বলতে পারি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির অর্ধেক। অর্থাৎ যে কোনো একটা অ্যানালগ সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অবশ্যই তার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির অর্ধেকের সমান হবে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা। ঠিক আছে? অনুরূপভাবে যদি আমরা এখানে রেডিয়ান স্কেলে প্রকাশ করি তাহলে বলতে পারি যে অ্যানালগ সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু পাই ইনটু এফএস, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি পাই গুণ অর্থাৎ পাই ইনটু এফএস। এটুকু ক্লিয়ার তো? ঠিক আছে? জি স্যার। এই দুইটা ইকুয়েশন থেকে আমরা সহজে বুঝতে পারি যে অ্যানালগ সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অর্ধেক হবে। তো এই ইকুয়েশন দুইটা খুবই ইম্পর্টেন্ট, এই ইকুয়েশন দুইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের পরবর্তী আলোচনা আমরা যখন স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নিয়ে নাইকুয়েস্ট থিওরেম নিয়ে আলোচনা করব তখন আমরা আমাদের এই দুইটা জিনিস আমরা দেখতে পাবো আর ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে? ক্লাস কি লং হবে আরো? কোনো সমস্যা আছে আরো নাকি আজকে ক্যান্সেল করে দিব? স্যার আজকে যদি আলোচনা মোটামুটি হয়ে থাকে তাহলে স্যার অফ করে দেওয়া তো ভালো আমি মনে করি। আচ্ছা, তবে একটা জিনিস বলে রাখি, আজকের ক্লাস আমি অফ করতেছি, আগে 1 মিনিট আমি রেকর্ডিংটা ক্যান্সেল করি। হ্যাঁ।